আমরা গত আলোচনা এর আগের ঘন্টার যে আলোচনা সেটাতে আমরা যে জায়গাটায় শেষ করেছিলাম সেটা হলো আগামী সরকার আসলে কেমন সরকার হতে যাচ্ছে। আচ্ছা, সরকার কেমন হতে যাচ্ছে এটা বলার আগে জনাব মঞ্জুরুল করিম, আপনি অর্থনীতির ছাত্র, আপনি জানেন যে টেনশনের মানে আসলে কি। টেনশন হইতে হলে একটা টান থাকতে হবে, একটা ঝোঁক থাকতে হবে, এবং এই ঝোঁকটা কারো না কারো ফেভারে বা কারো না কারো বিপক্ষে থাকতে হবে। আপনার কিসের টেনশন? আমার আপনার টেনশনটা কি? মানে আপনি বিএনপি আসলে খুশি, না জামায়াত আসলে খুশি, না এটা কি, এটা টেনশনটা কি আপনার? টেনশন হচ্ছে নির্বাচনের ফলাফলের টেনশন। এটা আপনি কি, যদি এটা বলেন কোনটা? যে এটাকে টেনশনকে যদি বাংলায় উত্তেজনা বলেন হ্যাঁ। তাহলে পারফেক্ট আচ্ছা, হয়ে আচ্ছা, যায় যে উত্তেজনা। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আমরা আছি, যে আচ্ছা। আসলে কোন দিকে যাচ্ছে, কারণ সবাই তো এক ধরনের স্পেকুলেশনের মধ্যে দিয়েই গেছে। আপনি সরকার, পরের সরকার কেমন হবে সেটা বলার ক্ষেত্রে আমি আপনার কথা মনে হলো যে ধরেন দুই রাজনৈতিক দলই বলতেছেন এরকম করে যে আপনারা কেউ ফল ঘোষণার আগে কেন্দ্র ছেড়ে যাবেন না, ফল নিয়েই বাসায় যাবেন, বা এমপি হবে কে, আমি গিয়া ওইখানে গিয়ে বসে থাকবো, এটা কেন? মানে আমি কে আসলে? তাহলে আমার কাছে মনে হয় যে মানে সেটা কি সমর্থনের জায়গা থেকে এই সমর্থন আসে? আপনি কি কোনো সময় কেন্দ্রে গিয়ে বসে আছেন, ধরেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, তিনি বিজয় লাভ করছেন কিনা সেটা জানার জন্য ওই টেনশনের মধ্যে কি আপনি কখনো পড়েছেন? না, ওই টেনশনের মধ্যে আমি পড়িনি, কিন্তু যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত তাদেরকে আমরা দেখেছি, যারা একেবারে ডেডিকেটেডলি আপনি হচ্ছে Okay. কানেক্টেড, তারা ওই কেন্দ্রটা ছেড়ে যেতে চায় না। না। দুই নম্বর বিষয় হলো না, বাংলাদেশের কিন্তু- রাজনীতির কিন্তু- ইতিহাস এবং নির্বাচনের ইতিহাস হ্যাঁ। বলে যে এই জায়গাটাতে যদির অনেকগুলো ফ্যাক্টর থাকে, যদি ফেয়ার হয়, যদি সুষ্ঠু হয়, সেই জায়গা থেকে হয়তো জামায়াতের আমির এই কথাটা না, বলেছেন। না, এবং আমার- অন্য দলও কিন্তু বলেছেন was the same. যে তার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে ফজর নামাজ পড়ে আপনি হচ্ছে কেন্দ্রে যাবেন এবং এবং সেটা খেতে পারবেন। বুঝে নিয়ে তারপরে আসবেন। তার খেতে মানে এই জায়গাটাই আমি যেটা বলতে চাইছি যে আমি যেটা মানে যে কেন্দ্র পাহারা দেওয়াটা, কিন্তু আমি ধরেন আপনি আপনি ভোটে মানবেন দাঁড়াতে- কেন? আমি কেন মানবে সেইটা আমার একটু বলেন। কেন্দ্র না, পাহারা আমার দেওয়ার কি? বিষয়টাই কেন আসবে? না, না, ঠিক আছে, সেটাও আসলো। আপনি এমপি হবেন, আমি এবং আমার দল বল, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন গিয়ে কেন্দ্র পাহারা দিতে থাকবে, এটা কেন দিব আমি? মানে আপনি এমপি হলে আমার লাভটা কি? যদি আপনি রাজনৈতিক সম্পৃক্ততার কথা বলতেছেন, মানে আমি যদি সরাসরি আপনার কর্মী বা কর্মচারী না হই, আমি গিয়া কেন মানে আপনার এমপি বানানোর জন্য কষ্ট করব? এখানে লাভের যে হিসাব, হ্যাঁ। এটা তো বেসিক্যালি বাংলাদেশ তো আসলে মানি সেন্ট্রিক সোসাইটি, হ্যাঁ। এস্টাবলিশমেন্ট সেন্ট্রিক সোসাইটিও বলতে পারেন। সো মানুষ পাওয়ার সেন্ট্রিকও বলতে পারেন, যে ব্যক্তিগুলো একজন নেতাকে সমর্থন করে, সে নিজেকে এমপাওয়ার্ড ভাবে, সে ভাবে যে আমি আসলে ক্ষমতার খুব কাছাকাছি। দুই নম্বর লেয়ারে যারা থাকে তারা হুজুগের এটাতে চলে, বা তিন নম্বর লেয়ারে যারা থাকে তারা মনে করে যে অমুক ভাইয়ের সাথে তমুক ভাইয়ের খাতির সহসভাপতি একটা বলে একটা ফানি জিনিস আছে বাংলাদেশে, প্রচুর সহসভাপতি আছে। সো আমরা যেমন ধরুন যে রাজনীতি, আপনি কোথাও দেখেছেন কিনা, উন্নত বিশ্বের কথা যদি ধরেন, যে রাজনীতি এত বিনোদনের জায়গা হতে পারে, এত অ্যাট্রাকশনের বিষয় হতে পারে, কিন্তু আমরা যেহেতু রাজনৈতিকভাবে স্টেবল বা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঠিক চর্চার মধ্যে দিয়ে থাকি না, সেহেতু এই বিষয়গুলো আমাদের মধ্যে উত্তেজনা তৈরি করে। আমি আপনার প্রশ্নে ফিরে আসি, যেটাতে আপনি বলছেন যে আমি কেমন সরকার দেখি বা কেমন সরকার চাই। আমি যদি প্রশ্নটাকে এভাবে নেই, তাহলে আমি বলতে চাই যে আমি আসলে বাংলাদেশের সরকারটাকে দেখতে চাই জবাবদিহিমূলক। আমি বাংলাদেশের সরকারটাকে দেখতে চাই আমরা যারা জনগণ, যারা এই দেশটার মালিক, তাদের কর্মচারী হিসাবে। তাদের মানে কর্মচারীটা আপনারা খারাপভাবে দেখেন না, এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা। আমি যেটা করতেছি, আচ্ছা ধরেন কর্মকর্তা, আচ্ছা ধরেন মানে আপনি এটা স্যার, boss। বস আমি কইতে চাই না, আমরা তো মালিক। হ্যাঁ। ওরা তো মানে আজকের দিন 12 তারিখ তো না, কিন্তু 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 ঘটনা হচ্ছে যে আমি এরকম একটা দেশ দেখতে চাই যেখানের মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় পদে থাকবে সেটা তার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হবে, সেটা তার সবচেয়ে বড় ক্ষমতা দেখানোর জায়গা হবে না। এখন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা তাকে বেশ কিছু ছাড় দিতে রাজি আছি, তাকে একটা বড় বাসা দিতে রাজি আছি, তার গাড়ি যখন যাবে আমি আটকে থাকবো, সে চলে যাবে, সেটা দিতে রাজি আছি, কিন্তু রেসপন্সিবিলিটিটা নিতে হবে। এটা ক্ষমতার জায়গা থেকে এটা হবে না। আমরা এই ক্ষমতার রাজনীতি থেকে বাইরে আসার সরকার দেখতে চাই। আপনি এটাকে ইউটোপিয়া বলতে পারেন, আপনি বলতে পারেন যে এটা কখনোই এটার মধ্যে আপনি এটা দেখতে পারেন না, কিন্তু আমার এটা আশা আর কি, এরকম একটা সরকার আমি দেখতে এটা চাই। কখনোই দেখতে পারি না, এক্স্যাক্টলি দেখতে পারি না, কারণ আমরা রাজনীতিবিদদের যেভাবে ট্রিট করি, অনেকে হয়তো এটাকেও এক ধরনের পার্শিয়াল ডিসকাশন বলতে পারে। আমি যদি বলি যে অমুক এমপি ইলেকশন করছে, আমি গেলাম, এক কাপ চাও খাওয়ালো না, হ্যাঁ, অমুক দিনে গেলাম আমার মেয়ের বিয়ের জন্য, আমাকে একটু কিছু সহযোগিতাও করলো না,
আচ্ছা বলেন, একজন লোকের কাছ থেকে আমার প্রত্যাশা হচ্ছে যে এমপির কাছ থেকে প্রত্যাশা এই জায়গায় সে আমাকে টাকা দিবে, সে আমাকে অন্যান্য পণ্য সামগ্রী দিবে, সে আমাকে চাকরির ব্যবস্থা করে দিবে, এবং বাংলাদেশের রাজনীতিতে নেতারাও এই প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে তোমাকে চাকরি দেওয়া হবে, তোমার এই রাস্তা ঠিক করে দেওয়া হবে, তোমার কোনো সমস্যা থাকবে না। এটার অথরিটি কি তারা, অথবা তারা যে এই কাজগুলো করে সেই টাকাগুলো কি তারা পরবর্তীতে উপার্জন করে না? অবশ্যই। আপনি So, corruption এর root টা কোথায়? আপনি একদম যেটাকে আপনাকে বলেন সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন, কারণ সমস্যার মূলে আসলে হ্যাঁ। আমরা এমপি সাহেবদের দেখতে চাই যে এমপি সাহেব আমাকে 100 গরু জবে করে জেফরাত খাওয়াবেন। এখন এইটা আমরা কখনো বুঝতে পারি না, 100 গরুর দাম যদি গড়ে একটি গরুর দাম যদি 1 লাখ টাকা হয়ে 1 কোটি টাকার গরু যদি উনি খাওয়ান, অবশ্যই তিনি 3 কোটি টাকার থেকে 30 কোটি টাকা আমার কাছ থেকে এটা তুলে নেবেন। উনি কোনোদিনই উনার বাবার কাছ থেকে টাকা এনে আমাকে গরু জব করে খাওয়াবেন না কিন্তু আসলে। তো সেই জন্য, এবং আপনি মেয়ের বিয়ে দেওয়ার কথা বলতেছেন, ওটা বিয়ে বলতেছেন, আমাদের জনগণেরই কিন্তু এইটা মনে রাখতে হবে, মানে আমরা হাতটা যেন এইভাবে না রেখে একটু এইভাবে করি। হাত যতদিন আমি পাতবো, আমি যখনই কারো কাছে কোনো কিছু নিব, আমি কিন্তু তার কর্মচারীতে পরিণত হব, আমি কিন্তু তার মালিক থাকবো না। আমার সম্পর্কটা আমার যারা এমপি বা মন্ত্রী তাদের সাথে হওয়া উচিত মালিক এবং কর্মচারী। আমরা মালিক, তারা কর্মচারী। আমি বারবার কর্মচারী শব্দটা বলতেছি, হবু এমপি সাহেব এবং মন্ত্রী সাহেবরা হয়তো মাইন্ড করতেছেন, দেখাবো আনে তোমারে, এরকম একটা মনে করি। কিন্তু 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 আমি আসলে এটা মনে করি যে তারা তো আসলে, আমরা তো এটলিস্ট মালিক। তো এই বোধোদয়ের জায়গাটার মধ্যে এক ধরনের বড় ধরনের পরিবর্তন সময়, বছর, যুগ পর্যন্ত চলে যেতে পারে। আমরা দু একটি আপডেটেড তথ্য দিয়ে রাখি, তারপরে আগামী সরকার কেমন হবে সেটা নিয়ে বিভিন্ন ধরনের স্পেকুলেশন অনেক মাস ধরে চলছে, সেটা নিয়ে কথা বলবো। এরই মধ্যে আমাদের কাছে তথ্য এসেছে যে ফেনী 3 আসনে 74টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আওয়াল মিন্টু। অন্যদিকে ঢাকা 9 আসন, যে আসনে বলা যায় যে বাংলাদেশের পলিটিক্সের নিউজ স্টার তাসনিম জারা অনেক আলোচিত, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদের সাথে। এবং এই 9 আসনে কিন্তু খালেদ ভাই যেটা হয়েছে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টাই কিন্তু ঠিক ঢাকা 8-এ যেটা তার উল্টা, যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল। এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছিল, সেটাতে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ 566 ভোট পেয়েছেন এবং তাসনিম জারা 368 ভোট পেয়েছেন। অন্য কেন্দ্রের ফলাফলগুলো হয়তো আসা শুরু করবে। এরই মধ্যে জামায়াতের আমিরের একটি মন্তব্য খবরের শিরোনাম হয়েছে, যেখানে তিনি বলেছেন যেভাবে ভোট হয়েছে ফলাফল যদি একই ধারায় থাকে তাহলে জামায়াত ফলাফল মেনে নেওয়ার কথা বলছেন। তার মানে কি এই কথার মধ্যে অনেক কথা রয়ে গেল? আমি তো কোনো কথাই বললাম না, তো হচ্ছে অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি। এর তো আসলে কথা তো আছে না, এর মধ্যে কোনো কথা নাই। তো যদি ফলাফলের একই ধারা থাকে, কোন ধারা, মানে একই ধারাটা, একই ধারা মানে উনি মানে বিশ্বাস যে করেন ধারাটা শুরু হয়েছে, মানে যে ট্রেনটা, তো দুই ধরনের প্যারালালি আপনি দুইটা বিষয় এটার মধ্যে নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে যে উনি ভাবছেন যে একটা ভালো ধারা শুরু হয়েছে, দেশে তেমন ঝামেলা হয়নি, আচ্ছা ঠিক আছে, ফলাফলেও যদি শেষ পর্যন্ত কোনো ঝামেলা না হয়। 2 নম্বর জিনিস হচ্ছে আমার ধারা, আমি বিশ্বাস করি সকাল থেকে সারাদিন মানুষ জামায়াতকে ভোট দিয়েছে এবং রেজাল্টও আমি সেটা প্রত্যাশা করি। সেটাই তো আপনি দেখেন, উনি বলতেছেন যেভাবে ভোট হয়েছে ফলাফলে যদি একই ধারা থাকে তাহলে জামাত ফলাফল মেনে নেওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। আমার কাছে আসলে এই বাক্যের কোনো মিনিং নাই। মানে ভোট যেমনি হয়েছে ওই ধারা যদি ফলে বজায় থাকে তাহলে ফল মেনে নেওয়ার জন্য, মানে ভোট যেমন হয়েছে বলে যে ওনার পারসেপশন, সেই পারসেপশন অনুযায়ী জামাত আসলে অনেক বেশি ভোট পাইছে, এটাও হইতে পারে। এবং এইটা হইলেই তো আসলে মেনে নেওয়ার প্রসঙ্গটা, মানে উনি এত সহজে এটা মেনে নেবেন। আমি একটু তাসনিম জারা সম্পর্কে একটু আপনি হচ্ছে আরেকটা জিনিস একটু বলছিলেন। আচ্ছা, আমি বলছিলাম ঢাকার বা বাংলাদেশের সবচেয়ে আলোচিত আসন হচ্ছে ঢাকা 8 বলা হয়। এটাকে বাংলাদেশের নির্বাচনের টম এন্ড জেরি ইফেক্ট বলতে পারেন, যে একজন আরেকজনের পেছনে লেগেই আছে সবসময়। মূলত একজনকে তীব্র আক্রমণ করা হচ্ছে, এটাকে আমার কাছে রাজনৈতিকভাবে কৌশল মনে হচ্ছে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে একজন, আমি একটা কিছু অবশ্যই সেটা প্রমাণ করতেই হবে, কারণ মির্জা আব্বাসের মতো একজন পলিটিক্যাল ফিগারের বিরুদ্ধে সে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই জায়গা থেকে আমরা এখানে একটা খবর বলছে যে রাত 8টা পর্যন্ত যে খবর পাওয়া গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেয়েছেন 3028 ভোট এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এনসিপি নেতা এবং জামায়াত জোটের পক্ষ হয়ে নির্বাচন করছেন, তিনি পেয়েছেন 2635 ভোট, প্রায় 1000 ভোটের কাছাকাছি। অন্যদিকে এটারই একটা আপডেট খবর এসেছে, সেটা হলো ফল পাল্টানোর অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাটোয়ারি। তার মানে ঘটনার প্রচারণা থেকে শুরু করে ফলাফল পর্যন্ত এই দুই ব্যক্তির যে দ্বন্দ্ব বা
আমি আমি আগে একটু তাসনিম জারার সম্পর্কে একটু বলি যে তাসনিম জারারকে আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে 24শে জুলাই আগস্টের এই আন্দোলন অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেরকমই বলি না কেন, জি। সেই বিপ্লবের ফলে আমরা যে নতুন তরুণদেরকে পেয়েছিলাম যাদেরকে আমি মনে করি যে আমাদের সত্যি সত্যি যে আমাদের আশার আলো হয়ে যারা দেখা দিয়েছিলেন তাদের মধ্যে তাসনিম জারা একজন। কিন্তু সেই তাসনিম জারাও এটা জামাতের সাথে জোট করার জন্য হোক বা যা কিছু করা হোক, এমনটাই তিনি শোনা এটা বলেন গিয়েছিল, যে হ্যাঁ। এমনটা শোনা গেছিল যে তিনি আসলে আর নির্বাচন করলেন না। মানে তাসনিম জারার মতো একটা মানে এটা একটা কিউরিয়াস কেস অফ জারা বলা যেতে পারে বাংলাদেশে। কারণ উনাকে দেখেন জাতিসংঘে যাওয়ার সময় জাতিসংঘে যাওয়ার সময় ডক্টর ইউনূস যেই দুইজন এনসিপির নেতাকে সাথে নিয়ে গেছেন তার মধ্যে তাসনিম কাইন্ড অফ জারা একজন। ইউথ লিডারশিপ যে গ্রো করছে রাইট, বাংলাদেশে, সেটা ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাসনিম জারাকে আসলে মনে হলো যে না, তাসনিম জারা চলে গেলে চলে যাক, আমরা জামাতের সাথে জোট করে এনসিপি এরকম একটা অবস্থানে গিয়েছিল। যাই হোক, গত কয়েকদিনে কিন্তু তাসনিম জারার উপস্থিতি আমরা একটু কেমন জানি মানে শেষ নির্বাচন যত ক্যাম্পেইনের সময় যত শেষ সময় যত ঘনিয়ে আসছিল, যত এটা প্রকট হইতেছিল, আপনি আরেকজন এনসিপির মানে ওনাকে এনসিপির সাবেক নেতা এনসিপির বর্তমান নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলতেছেন, মানে এটা যখন এত সরব হইতেছিল, এত রকম ভাবে এইটার মানে আমি এটাকে কি বলবো যে একটা বিষ হইতেছিল, তখন তাসনিম জারা কিন্তু ছিলেন হচ্ছে সাটল। তাসনিম যারা মাইকে কথা বললে অন্য মানুষের ডিস্টার্ব হবে সেইটাও আমলে নিতেছেন, অন্যরকম ভাবে ক্যাম্পেইন করছে, সেটা অন্য রকম বিষয় ছিল। যাই হোক, আমাদের কাছে আপনি যে খবরটি বললেন যে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ পেয়েছেন 566 ভোট, তাসনিম যারা পেয়েছেন 368 ভোট, আপনি দেখেন এনসিপি 30টা আসনে সারা বাংলাদেশে প্রার্থী দিয়েছে, এর মধ্যে এই আসনেও এনসিপি প্রার্থী দিয়েছে। মানে তাসনিম জারার আসনে এমন না যে এনসিপি 300 আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু এই আসনে তাকে প্রার্থী দিতে হয়েছে। আমি জানি না এর পিছনে, মানে সেজন্য আমি এটা কিউরিয়াস কেস বললাম। কিউরিয়াস কেস, হ্যাঁ, আপনি এটা মানে এটা কেন মানে করেছেন, এবং এই তাসনিম জারার যে এখনকার যে ফলাফল সেটাকে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর বা ডিসাইডিং মোমেন্ট কিন্তু এটাকে কিছুতেই বলা যায় না, কারণ অনেকগুলো কেন্দ্র থাকে একটা আসনে, সবগুলো ফলাফল আসলে হয়তো অনেক কিছু জানা যাবে। তাসনিম জারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যে বিষয়টা বলছেন যে বেসিক্যালি এখন ক্যাম্পেইন তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, সেই তাসনিম জারার যে ক্যাম্পেইনের নোটিফিকেশনটা আপনার কাছে তো নাও পৌঁছাতে পারে। অ্যাবসলিউটলি। তবে আমি নাসিরুদ্দিন পাটোয়ারির ক্যাম্পেইনের সাথে আপনি এটাকে টম এন্ড জেরি বা পক্ষ প্রতিপক্ষের জায়গা থেকে আপনি এটা বলতেছিলেন, আমি এটা এরকম ভাবে দেখি না। কারণ অবশ্যই মির্জা আব্বাস একজন প্রবল প্রতিপক্ষ, এবং রাজনীতিতে বিশেষ করে জাতীয় রাজনীতিতে নাসিরুদ্দিন পাটোয়ারি তুলনামূলকভাবে নতুন মুখ। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে রাজনীতি করতে শুরু করেছেন আরেকটু আগে থেকে, একটু বাম ঘরানার রাজনীতি তিনি করেছেন, কিন্তু তাই বলে এই জাতীয় রাজনীতি এরকম ভোটের মতো জায়গায় ঢাকা শহরে মির্জা আব্বাসের সঙ্গে যে রাজনীতি করতে হলে নাসিরুদ্দিন পাটোয়ারি যে স্ট্র্যাটেজি নিয়েছেন যে সারাক্ষণ মির্জা আব্বাসের বিভিন্ন নেতিবাচক দিকগুলি তুলে ধরা এবং সেইগুলি খুব প্রকটভাবে বলা, আপনার গায়ে, আপনি যদি মির্জা আব্বাস হন আপনার গায়ে ফোসকা পড়বের মতো করে বলা, ওইটা করা ছাড়া তার মনোযোগ, মিডিয়ার মনোযোগ, ভোটারদের মনোযোগ নেওয়ার আর কোনো উপায় ছিল না। আপনি খালি চিন্তা করে দেখেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির জায়গায় যদি এখানে নাহিদ ইসলাম থাকতেন, নাহিদ ইসলাম থাকলে আপনি আসলে মিডিয়া থেকে ভুলেই যেত, মিডিয়া ভুলে যেত, লোকজন ভুলে যেত। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু কাজী নজরুল ইসলামের গান প্রতিবেলা আমাকে মনে করে দিয়েছেন, আমি চিরতরে দলীয় চলে যাবো, তবু আমাকে দেব না ভুলিতে। এই ক্ষেত্রে মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। আরেকটা হচ্ছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো যে বিষয়, আমাকে মারে না কেন। আমি মির্জা আব্বাসে যত যেরকম করে চিনি, নাসিরুদ্দিন পাটোয়ারি যদি এরকম না করতো তাহলে আপনারা মির্জা আব্বাসের অন্য চেহারা দেখতেন। কিন্তু এখন উনি কাকরাইল মসজিদের ইমাম আমি বলতে চাইছিলাম, কিন্তু এখন উনি খুব ভদ্রলোক হয়ে গেছেন, যে মানে নাসিরুদ্দিন পাটোয়ারি এরকম করে বলে বেড়াচ্ছে আমি কিছু বলতেছি না, আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আমি এই করতেছি সেই করতেছি। কিন্তু মির্জা আব্বাসকেও কিন্তু আমরা 40-45 বছর ধরে আসলে আমরা দেখছি, মানে উনারও যে অনেক ধৈর্য আছে, উনিও যে অনেক খুব সুশীল, ব্যাপারগুলি কিন্তু এবার ধৈর্য ধরলেন কেন? এবার ধৈর্য ধরছেন হচ্ছে যে এইটা ব্যাপারটা অনেকটা হয় কি, আপনি খেলাটাকে খেলার স্ট্র্যাটেজিতে, মানে আপনি এখন নাসিরুদ্দিন পাটোয়ারি এমন একজন প্রতিপক্ষ তার, যা রাজনীতিক মানে মির্জা আব্বাসের রাজনৈতিক বয়সও আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির মানে সারাটা জীবন থেকে বেশি। এখন মির্জা আব্বাসের পক্ষে যদি তিনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রত্যাঘাত করতেন, যেটা তার মনে মনে অনেক ইচ্ছা ছিল, এবং বারবার তিনি এটা বলেছেন আমি এই না হলে সেই না হলে এই হলে না হলে, কিন্তু আল্লাহ আমাকে এগুলি তিনি বলছেন। এইটা যদি
ধৈর্য উনি না ধরতেন, ধৈর্য উনি খুব শখ করে ধরেন নাই, ধৈর্য উনি যদি না ধরতেন তাইলে অবশ্যই 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 সমস্ত মানুষের সকল সফট কর্নার আসলে নাসরুদ্দিন পাটোয়ারির জন্য যাইতো। আমাদের এই ঘন্টায় যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হলো যে আগামী সরকার কেমন হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আসলে যদি আমরা শেষ রাতের দিকে আলোচনাটা উঠাই তাহলে সবচেয়ে ভালো হয়। তবুও একটু খোঁচা দিয়ে যেতে চাই, সেটা হলো রাজনৈতিক বিশ্লেষক, চায়ের দোকান থেকে শুরু করে যারা একটু বোঝে বা খোঁজ খবর রাখে, মূলত বিগত মাসগুলোতে বা বছরের হিসাবও যদি ধরেন, বাংলাদেশের মানুষের বিনোদনের রাজনীতি ছাড়া আর কোনো কিছু ছিল না। সুতরাং সবাই মোটামুটি রাজনৈতিক বোদ্ধা বা বিশ্লেষক হয়ে উঠেছেন, আমি সহ। তো সেই জায়গায় মানুষজন বলছিল যে আগামী সরকার গঠন যে দলই করুক না কেন বা যে জোটই করুক না কেন, তাদের স্থিতিশীলতা তৈরি করাটা অনেক চ্যালেঞ্জিং হবে। আসলে খালিদ মহিউদ্দিনের কাছে জানতে চাই বিষয়টা এরকম। স্থিতিশীলতার ক্ষেত্রে হয়তো চ্যালেঞ্জ হবে না, কিন্তু সরকারের ক্ষেত্রে আমি শুধু মানে দুই পয়সাটা দিয়ে রাখি, বাংলাদেশের অর্থনীতির এখন যেমন অবস্থা, একদিকে আওয়ামী লীগের শাসনামলের এক ধরনের লুটপাটতন্ত্র, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্লিপ্ততাতন্ত্র, মানে মানে উনি 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 হচ্ছে কেমন জানি কবি সাহিত্যিক কি জানি আমি জানি না, মানে উনি আসলে বাংলাদেশটাকে নিয়ে যে এই 1.5 বছরে বাংলাদেশ অনেক কিছু, এই 1.5 বছরে বা 18 মাসে বা এই 2 বছরে অনেক কিছু কিন্তু স্থবির হয়ে আছে, অনেক কিছু কিন্তু আনডিসাইডেড হয়ে আছে। দোষ দিচ্ছেন আমলাদের উপর। আপনি ডক্টর ইউনূস সরকার কিন্তু একটা অদ্ভুত সরকার, মাঝখানে একটু বলে রাখি, আপনি দোষ দিচ্ছেন আমলাদের জন্য আমি কাজ করতে পারি নাই, আপনার উপদেষ্টারা বলতেছেন যে কোন বিমান কোথায় জানি ভাঙা পড়লে, মানে মানে বলেছেন যে সচিবালয়ের ভাঙা পড়ে, অথচ 140% বেতন বাড়ানোর কথা বলে দিতেছেন আবার হচ্ছে এই আমলাদের। মানে মানে 140% বেতন বাড়ানোর কথা যদি উনি সুপারিশও করে থাকেন, উনি তো এই সরকার তো বাস্তবায়নের স্টেপ নেন না। অ্যাবসলিউটলি, মানে তাহলে এটা কি পরবর্তী সরকারের উপর এক ধরনের প্রেসার তৈরি করবে? অবশ্যই অবশ্যই, মানে এই সেই জন্য আমি বলতেছি যে যারাই সরকার চালাতে আসবে তাদের কাছে আপনি দেখেন এই সময়ে নতুন কোনো চাকরি তৈরি হয় নাই, অথচ 5 লাখ বা 8 লাখের মতো নতুন গ্রাজুয়েট আসছেন, যারা শিক্ষিত, আমরা তাদেরকে শিক্ষিত বেকার বলতেছি, যাদের কাছে আসলে চাকরি নাই, কাজ নাই। নিজে যে আপনি, আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, আপনি যখন সফল হয়ে গেছেন আপনি কিন্তু বলতে পারেন যে আপনি নিজে নিজে কিছু করেন না কেন, আপনি এরকম উদ্যোক্তা হন না কেন। তো উদ্যোক্তা হইতে গেলে আপনাকে আসলে ব্যাংকের লোন থেকে শুরু করে সবকিছু, মানে সরকারের চ্যালেঞ্জ, আপনি বুঝতে পারতেছি, আপনি আমার দিকে যে তাকাইতেছেন, ডোন্ট গিভ মি দ্য লুক, আমি শেষ করতেছি। সেই জিনিসটা হইলো যে সরকারের জন্য চ্যালেঞ্জ চাকরি, সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল সেফটি নেট, সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি ঠেকানো, এবং এইটা একদমই সহজ না। মন্ত্রী সাহেবেরা, এমপি সাহেবেরা জিনিসটা খেয়াল রাখেন যে এটা সহজ না। সোশ্যাল সেফটি নেটেরই একটা বড় ডিক্লারেশন, তো দুইটা ডিক্লারেশন বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তাদের দিক থেকে আছে, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর একটা হচ্ছে কৃষক কার্ড। ঠিক এই জায়গাটাতেই আমরা বিএনপির যে চেয়ারম্যান আছেন উনার একটি কেন্দ্রের একটি আসনের ফলাফল পেয়েছি প্রথমবারের মতো, সেটা হচ্ছে বগুড়া 6। এটা বলা যেতে পারে যে তার পৈতৃক যে জন্মভূমি সেই জায়গাটার বগুড়াতে 27টি কেন্দ্রের ভোটে দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন তারেক রহমান। এইখানে মোট কেন্দ্রের সংখ্যা 150টি, এখানে মোট ভোটার 4,54,043 জন, এবং তিনি ভোট পেয়েছেন 38,428, এবং জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 17,428 ভোট। এখন পর্যন্ত আমাদের অন্যান্য জায়গা থেকেও কিন্তু বিক্ষিপ্তভাবে এই খবরগুলো আসছে। আমি এই অংশের আলোচনাটা একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হলো যে যে কোনো সরকারি যখন যে কোনো ক্ষমতা চেয়ারের লোকই যখন সরে যেতে থাকে, তার সময় শেষ হয়ে আসে, তখন কিন্তু সমালোচনাগুলো অনেক বেশি সামনে আসে। বিগত সময়গুলোতেও আমরা